বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, সাথে আছে সৌমিত্র সুতা। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন রেকর্ড 10 জন, মোট মৃত্যু 60। পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে শনাক্ত। নতুন রোগী 341। নমুনা পরীক্ষা করা হয়েছে 2019 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে ঘরে ফিরতে পারেনি কেউ। করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনের নিয়মিত ব্রিফিংয়ে আসছে খারাপ তথ্য। ভয়াবহ এই ভাইরাসে গত 24 ঘন্টায় প্রাণ গেল 10 জনের। একদিনের রেকর্ড এটি। বয়সের হিসেবে 60 থেকে 70 বছরের 5 জন, 50 থেকে 60 বছরের মধ্যে 3 জন রয়েছেন। মৃত্যুর তালিকায় আছেন এক তরুণও। দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 60 জন। 10 জনের মধ্যে পুরুষ 7 জন, নারী 3 জন, ঢাকায় 6 জন এবং ঢাকার বাইরে 4 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, 24 ঘন্টায় তারা 2019 জনের নমুনা পরীক্ষা করেছে। সেখানে সংক্রমণ হয়েছে রেকর্ড 341 জনের। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1572 জনে। শেষ 4 দিনেই শনাক্ত হয়েছে 1092 জন। গত 24 ঘন্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি 2135টি এবং নমুনা পরীক্ষা করেছি 2019টি। নমুনা সংগ্রহের হার গতকালের তুলনায় 4% বেশি এবং নমুনা পরীক্ষা করার হার 16% বেশি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে 488টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রস্তুত রয়েছে। বলেন, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং সচেতনতাই পারে এই ভয়াবহ ভাইরাস থেকে রক্ষা পেতে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। গেল 24 ঘন্টায় স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ বিভিন্ন স্থানে অন্তত 34 জনের করোনা শনাক্ত হয়েছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, জেলায় 18 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে 13 জনই স্বাস্থ্যকর্মী। আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। গোপালগঞ্জের সিভিল সার্জন জানান, মকসুদপুর থানার 7 পুলিশ সদস্য সহ 8 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে। তাদের উপজেলা পর্যায়ে আইসোলেশনে পাঠানো হয়েছে। এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়েছেন 3 স্বাস্থ্যকর্মী। এছাড়া মুন্সিগঞ্জে 5 ও শরীয়তপুরের 1 প্রবীণের করোনা শনাক্ত হয়েছে। সবথেকে বেশি করোনা রোগী থাকা নারায়ণগঞ্জে চিকিৎসকদেরই সুরক্ষা সরঞ্জামের অভাব স্পষ্ট। এতে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকাসহ 9টি জেলার সাথে ভিডিও কনফারেন্সে এই অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় ভবিষ্যৎ সম্ভাব্য মন্দার কথা বিবেচনা করে নতুন করে 50 লাখ রেশন কার্ড দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আর ত্রাণ বিতরণে ভোটের হিসাব না করার নির্দেশনাও দিয়েছেন তিনি। আক্রান্তদের প্রতি মানবিক হওয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা রমজানে দেশবাসীকে তারাবির নামাজ ঘরে পড়ার আহ্বান জানান। প্রাণঘাতী করোনা মোকাবেলায় মাঠ পর্যায়ে তথ্য জানতে সকালে গণভবন থেকে ঢাকা সহ 9 জেলার জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তার সাথে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথমেই যুক্ত হন নারায়ণগঞ্জ জেলার সাথে। জেলার করোনা ইউনিটের আবাসিক চিকিৎসক বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। N95 মাস পৃথিবীর বিভিন্ন দেশে যেমন স্কারসিটি আছে, বাংলাদেশে ব্যতিক্রম নয়। যেমন আমার হাসপাতালে মাননীয় প্রধানমন্ত্রী একটাও পাই নাই, অথচ আমি কিন্তু করোনা চিকিৎসা দিয়ে থেমে থাকি নাই। সব থেকে বেশি করোনা আক্রান্ত রোগীর জেলা নারায়ণগঞ্জে সুরক্ষা সরঞ্জামের অপর্যাপ্ততায় অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে প্রধানমন্ত্রী জানতে চাইলেও কোনো সদুত্তর দিতে পারেননি তারা। আর ইউরোপে বলে FF2, জাপানে বলে DS, মানে ইকুইভ্যালেন্ট। আপনার কথা হচ্ছে এটা প্রায় সমমানের। তো সেটা আমাদের আছে, এবং আজকেকার এই সপ্তাহের মধ্যে আমাদের আরো অ্যাভেলেবল হয়ে যাবে। নারায়ণগঞ্জে সেটা দেওয়া হয়নি।
স্যার দেওয়া হয়েছে, কিন্তু স্যার প্রয়োজনের তুলনায় তো স্যার আমাদের সব জায়গায় শর্টেজ, তো সেই কিছু দেওয়া হয়েছে, আবার স্যার দিয়ে দেওয়া হবে। রেগুলার আমরা সংগ্রহ করছি। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, সংকট মোকাবেলায় যথাসাধ্য চেষ্টা করছে সরকার। খাদ্য সংকট মেটাতে নতুন আরো 50 লক্ষ রেশন কার্ড বিতরণের ঘোষণাও দেন তিনি। আমরা যে 50 লক্ষ রেশন কার্ড আরও অতিরিক্ত দেব, সেখানে আমাদের সামাজিক সুরক্ষা যারা পাচ্ছে বা যাদের ইতিমধ্যে রেশন কার্ড আছে তাদের বাদ দিয়ে যারা সত্যিকার মানে যাদের প্রয়োজন তাদের নামটা যেন তালিকায় থাকে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করি জনগণের জন্য। কে কোন দল করলো, কে আমার পক্ষে, কে আমার পক্ষে না, কে আমার ভোটার, কে আমার ভোটার না, সেটা দেখার দরকার নেই। নৌপথে এক জেলার মানুষ যাতে অন্য জেলায় পৌঁছাতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে নৌপুলিশকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সাথে আসন্ন রোজায় বাড়িতে বসে তারাবির নামাজ আদায় করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। যেহেতু ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলি নির্দেশনা দিয়েছে, সেটা আপনার মেনে ঘরে বসে তারাবি পড়েন, নিজের মন মতো করে পড়েন। আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে, সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন আল্লাহ সেটাই কবুল করবেন। রোগীদের সেবা নিশ্চিতে সদ্য অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং নার্সদের প্রস্তুত করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের তো এরকম অমানবিক হওয়ার কথা না। ভাস্কর ভাদুরী, এই বিষয়গুলো যমুনা নিউজ, সবার ঢাকা। দৃষ্টিতে আমি আনতে চাই। জ্বর, সর্দি, কাশিতে চাঁদপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহে 4 জন মারা গেছে। চাঁদপুরের সিভিল সার্জন জানান, সদর উপজেলার এক ব্যক্তি নিজ বাড়িতে মারা গেছেন। এছাড়া মতলবে হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন একজন। মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। লকডাউন করা হয়েছে মারা যাওয়া 2 ব্যক্তির বাড়ি। এছাড়া টাঙ্গাইলের সখীপুরে কালিয়া উত্তরপাড়া গ্রামের বাড়িতে এক গৃহবধূর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আব্দুস সাত্তার। তিনি জানান, কয়েকদিন ধরেই জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে গৃহবধূর স্বজনদের। এদিকে ময়মনসিংহ আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন একজন। আমাদের সাথে আছেন চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার সাখাওয়াতুল্লাহ, টেলিফোনে যুক্ত হয়েছেন তিনি। ডাক্তার সাখাওয়াত, করোনা আপডেটে স্বাগত। করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে আজও 4 জনের মৃত্যুর খবর আমরা জেনেছি। তথ্য নিয়ে এক ধরনের বিভ্রাট তৈরি হয়েছে, প্রকৃত চিত্র কি? আচ্ছা, ধন্যবাদ। চাঁদপুরে আজকে মতলব উত্তরে 30 বছর বয়সের এক যুবক জ্বর, সর্দি, কাশি নিয়ে আমাদের মতলব উত্তরে হাসপাতালে যোগাযোগ করে। ওখানে আমাদের ইএসএপি মহোদয় তার জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল, কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছতেও মারা যায়। পেশেন্টটা মারা যায়। ওর শ্বশুরবাড়িতে ছিল দাউদকান্দি, সেখান থেকে সে 3-4 দিন আগে মতলব উত্তরে আসে। তো আমরা তার নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দিয়েছি ঢাকায়, এবং তাকে WHO গাইডলাইন অনুযায়ী দাফন কার্য সম্পাদন করি। দ্বিতীয় ব্যক্তিটা হলো আমাদের একজন সিএনজি ড্রাইভার, সেটা হলো চাঁদপুর সদরের 30 বছর বয়স। তার ছিল করোনা উপসর্গ তেমন ছিল না, কিন্তু পেটে ব্যথার কমপ্লেইন ছিল। তো পেটে ব্যথা নিয়ে যখন সে হাসপাতালে যাচ্ছিল, অন দা ওয়েতে মারা যায়। আর যার কারণে আমরা তার বয়স কম, যে করোনা উপসর্গ নিয়ে মারা যেতে পারে সন্দেহ করে অ্যাসিম্পটোমেটিক কিনা, সেক্ষেত্রে আমরা তার নমুনা সংগ্রহ করে দাফন করি, WHO গাইডলাইন ফলো করে। আর 2 জন ব্যক্তি, একজন কচুয়া এবং একজন মতলব দক্ষিণে, ওরা বয়সের কারণে মারা গেছে। আমার ডাক্তার ওখানে গেছেন, তাদের করোনার কোনো উপসর্গ ছিল না, তাদের স্বাভাবিক মৃত্যু ধরে নিয়ে আমরা ওদেরকে ওইভাবে দাফন কার্য সম্পাদন করি। আচ্ছা, এই সংকট মোকাবেলার জন্য প্রশাসন এবং হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন চাঁদপুরে? আচ্ছা, চাঁদপুরে আমাদের প্রশাসনিক প্রস্তুতি তো আছে, লকডাউন করা আছে। তারপরও বিশেষ করে নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে আমাদের গত কয়েকদিনে প্রায় 1263 জন লোক প্রবেশ করে। তো আমাদের প্রথম কেসটা কিন্তু নারায়ণগঞ্জ থেকে আগত একটা ছেলে। পরবর্তীতে আরো 5 জনের, তাও নারায়ণগঞ্জ থেকে আগত, আমরা ডায়াগনোসিস করি। তো সেক্ষেত্রে লকডাউনটা খুব কড়াকড়িভাবে করার জন্য মতলব উত্তরকে বিচ্ছিন্ন করা হয়েছে। নৌ পুলিশ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবাই খুব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারপরেও ভিতরে 2-1 জন বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে, যেহেতু ওখানে নৌপথ অনেক বিশাল এলাকা,
পুরাটা হয়তো কাভার দেওয়া যাচ্ছে না। বুঝতে পারছি ডাক্তার শাখাতুল্লাহ, প্রাইভেট হাসপাতাল ক্লিনিকগুলোতে কোনো ডাক্তার রোগী দেখছেন না এমন অভিযোগ রয়েছে সেখানে। এই বিষয়ে আপনার বক্তব্য কি এবং আপনাদের তরফে এই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা? আমি তো প্রাইভেট হাসপাতালে মালিকদের সাথে কথা বলেছি এবং আমি নিজেও আজকেও 2-1টা হসপিটাল ভিজিট করেছি। আজকে 2টা হাসপাতাল, ডায়াবেটিক হসপিটাল, চক্ষু হাসপাতাল, আরো একটা হসপিটাল 3টে হসপিটাল ভিজিট করেছি। ওখানে আমি ডাক্তারও পেয়েছি, রুগীও পেয়েছি। তো এবং তাদেরকে আমি চিঠি আকারে এবং মালিক সমিতির এদেরকেও জানিয়েছি যে হাসপাতাল যে কোনো মূল্যে খোলা রাখতে হবে, আর এটা যেন কোনো ব্যত্যয় না হয়। কোথাও থেকে যদি কোনো অভিযোগ আসে আমি নিজে অথবা আমার এমওসিএস কে পাঠিয়ে ওটা খবর নিয়ে আমি তড়িৎ ব্যবস্থা নিচ্ছি যাতে রোগীরা ভোগান্তিতে না পড়েন। অর্থাৎ আপনাদের দিক থেকে তৎপরতা অব্যাহত আছে কোভিড-19 বা এই সংক্রান্ত যে কোনো চিকিৎসার ব্যাপারে অন্তত হাসপাতালগুলো এবং প্রশাসন যেভাবে কাজ করছে সেটিকে এগিয়ে নেওয়ার। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার শাখাতুল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। করোনা দুর্যোগে ত্রাণের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ করেছে কর্মহীন মানুষ। সকালে সদর উপজেলার মোস্তফাপুরে বিক্ষোভ মিছিল করে কর্মহীনরা। তাদের অভিযোগ, করোনা মহামারীতে ব্যক্তি কিংবা সরকারি উদ্যোগে কোনো রকম খাদ্য সহায়তা পাননি তারা, তাই পেটের তাগিদে বাধ্য হয়ে নামতে হয়েছে রাস্তায়। দাবি জানান ভাইরাস মোকাবেলায় খাদ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়ার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন স্থান থেকে আজও সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে জোতপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় আবু বক্কর নামে এক ব্যবসায়ীর দোকান থেকে ত্রাণের 1430 কেজি চাল জব্দ করা হয়। আটক করা হয় আবু বক্করকে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী খাসকাউলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায় তারা। সেখান থেকে জব্দ করা হয় 520 কেজি চাল। এদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে 184 বস্তা সরকারি চাল উদ্ধার করেছে র্যাব। 4 জনকে আসামি করে মামলা করেছে র্যাব। তারা হলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম, তার 2 ভাই শাহ আলম ও শামসুল আলম এবং চালের ডিলার সেন্টু খাঁ। ত্রাণের চাল চুরি ও মজুদের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে সরকার। গ্রেফতার ও মামলার পাশাপাশি দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি জানান, সামনে ত্রাণের আওতা বাড়ছে। ইসলামী চিন্তাবিদরা বলছেন, গরিবের বরাদ্দ আত্মসাৎ ধর্মীয় দৃষ্টিতে বড় অপরাধ। আলমগীর স্বপনের রিপোর্ট। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অতি দরিদ্র ও দিনমজুররা। দিন আনে দিন খায় এসব মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার, অথচ কিছু জনপ্রতিনিধি ও মজুতদার এই দুর্যোগেও ত্রাণ আত্মসাৎ ও মজুত করছেন। আমাদের এলাকায় অনেক লোক না খায় 3 দিন 4 দিন থেকে বাস করতে। যে 10 টাকা বন্টন করবে নিজ হাতে বন্টন করে, এলা ব্যবসা চোরের দল। চাল চুরি ও মজুদের অভিযোগে এরই মধ্যে স্থানীয় পর্যায়ে ইউপি চেয়ারম্যান সহ বেশ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। মামলা হয়েছে ডিলারদের বিরুদ্ধে, দুদকও করেছে পৃথক মামলা। এরা বেশিরভাগই শাস্তির আওতায় এসছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হয়েছে। যারা রাজনৈতিক পদে আছেন বা জনপ্রতিনিধি পদে আছেন তাদেরকে বরখাস্ত করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি ত্রাণ মন্ত্রণালয় এরই মধ্যে 86,000 মেট্রিক টন চাল ও 36 কোটি টাকার নগদ সহায়তা দিয়েছে। এ নিয়ে কেউ দুর্নীতি করলে প্রশাসনিক ও দলীয়ভাবে জড়িত কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। ডিপার্টমেন্টাল শাস্তি হবে যদি জনপ্রতিনিধি হয়ে থাকে, আরেকটা হলো যদি দলীয় লোকজন হয়ে থাকে দলীয়ভাবে শাস্তি হবে। এর সাথে ফৌজদারি বিধি বা বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা হবে। ইসলামী চিন্তাবিদরা বলছেন, গরিবের হক আদায়ে পবিত্র কোরআনে কঠোর নির্দেশনা রয়েছে। ত্রাণ চুরি বা মজুত করলে রয়েছে শাস্তির বিধান। মানুষের হক আত্মসাৎ করা, মানুষের অধিকার কেড়ে নেওয়া, সেটা মহা অপরাধ। আল্লাহ পাক জাল্লা শানুহু তার নিজের প্রতি যে নাফরমানি মানুষ করে, আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা যতক্ষণ সেই বান্দা ক্ষমা না করবে আল্লাহ তাআলা সেটি ক্ষমা করবেন না। ইসলামী চিন্তাবিদরা করোনার ভয়াবহ এই দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি সহায়তা পেতে হটলাইন নম্বরে ফোন করে ত্রাণ চাওয়ায় নাটোরের লালপুরে কৃষককে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে কৃষক শহীদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রোববার এই ঘটনা ঘটলেও মঙ্গলবার বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই পলাতক অভিযুক্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার। তবে ভাইরাল হওয়া ছবিটি ভুক্তভোগী কৃষকের নয় বলে জানিয়েছে পুলিশ। সরকারি সহায়তার জন্য হটলাইন নম্বরটি তিনি পেয়েছিলেন টেলিভিশন পর্দা থেকে। করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে নিজে বেকার হয়ে পড়েছেন, সঙ্গে গ্রামের প্রায় 300 দরিদ্র মানুষের দরকার সহায়তা। সেই বিবেচনা থেকেই 10 এপ্রিল হটলাইন নম্বর 333-তে ফোন দেন নাটোরের লালপুর উপজেলার আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহীদুল ইসলাম। সেখান থেকে সহায়তার আশ্বাসও মেলে। এর দুদিন পর যা ঘটে তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। আমাকে চোরের মতন বাইদি লেয়া যায়, তার বাহিনী দেয়া লেয়া যা কাউন্সিল ঘরে লেয়া ঘরে দুই দেয়া আমাকে গরু পিটানি হয়েছে। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। চেয়ারম্যান ওনাকে 2-4টা বাড়ি মারছে, পেটে 2টা ভুকসা মারছে আর কি, চৌকিদারের রুল দিয়ে। ভালোর জন্য তো গেছিল, সবার জন্য হচ্ছে, কারণ এভাবে মার তো কোনো যুক্তি আসে না। ঘটনার বিচার দাবি করেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। নির্দ্বিধায় এমনভাবে মারধর করছে আমার ভাইয়ের, এর আমরা চেয়ারম্যানের বিচার চাই। বিভিন্ন দিক দিয়ে আমাদের নানান হুমকি দিচ্ছে, কোথাও গেলে নাকি আমাদের কিছু করতে পারে। এই জন্য তো সরকারের কাছে চাচ্ছি এর জন্য একটা সুষ্ঠু বিচার। সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা মেলে। স্থানীয় প্রশাসন অভিযুক্ত চেয়ারম্যান আব্দুস সাত্তারকে কারণ দর্শানোর নোটিশও দেন। তারপর থেকেই লাপাত্তা তিনি। এখন পর্যন্ত কারণ দর্শানোর জবাবটা পাওয়া যায় নাই এবং আজকে তার সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি। পরবর্তীতে ফোন বন্ধ পাওয়া গেছে। ভুক্তভোগী কৃষক চেয়ারম্যান সহ 3 জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। পুলিশের দাবি অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর তারা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটি ভাইরাল হয়েছে তা সেই কৃষকের নয় বলে জানান তিনি। এই ছবিটা তার নয়, এটা বাদী নিজেই বলেছেন। তারপরেও যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মানা হয়নি এবং একটা কাজটা অত্যন্ত খারাপ হয়েছে, সেজন্য এর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার অচিরেই তাকে আমরা গ্রেপ্তার করতে পারবো বলে আমরা মনে করছি। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে সরকারি বেসরকারি পর্যায়ে। সেখানে একজন কৃষক সরকারি সহায়তার নম্বরে ফোন করে চেয়ারম্যান কর্তৃক মারধরের শিকার হয়েছেন। এই ঘটনা ক্ষুব্ধ করেছে সবাইকে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। রংপুরে অবৈধভাবে মজুদ রাখা টিসিবির সয়াবিন তেল জব্দের ঘটনায় মামলা হয়েছে। এতে গ্রেফতার হওয়া আব্দুল হানিফ সহ 2 জনকে আসামি করা হয়েছে। কর্মকর্তারা জানান, গতরাতে শহরের পার্বতীপুর এলাকায় কালোবাজারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় তারা। এ সময় আব্দুল হানিফ নামে এক ব্যবসায়ীর বাড়ির খাটের নিচ থেকে টিসিবির 1238 লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয় আব্দুল হানিফকে। টিসিবির এসব পণ্য অবৈধভাবে মজুদ রেখে বেশি দামে বিক্রি করতেন তিনি। এ নিয়ে গত 6 দিনে 13,000 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 13 জনকে। করোনা দুর্যোগে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রংপুরের জাতীয় ছাত্র সমাজ। গতরাতে কোবারু ডাক্তারপাড়া এলাকায় এই ত্রাণ দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঘর থেকে মানুষ যাতে বের না হয় সেজন্য খাবার পৌঁছে দেওয়ার এই কার্যক্রম চলবে। চাল, ডাল, সবজি সহ বিভিন্ন পণ্য সামগ্রী দেওয়া হয়। আল মামুন জানান, মূলত হুসেইন মোহাম্মদ এরশাদের 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগান সামনে রেখে কাজ করে যাচ্ছে সংগঠনের নেতাকর্মীরা। করোনা ভাইরাসের কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, কাজকর্মে যাইতে পারতেছি না। এরশাদের যে পার্টি আছে মামুন ভাই আমাদের গ্রামে, সেই আসিয়া আমাদের বাড়ির ভেতরে চাল তরকারি দিয়ে গেল। আমরা 68,000 সেই গ্রামের মানুষগুলোকে বাঁচানোর জন্য আমরা ছুটে যাচ্ছি তাদের বাড়িতে। অসহায় মানুষদের দ্বারে দ্বারে গিয়ে খাবার পৌঁছায় দিচ্ছি, তারা যেন খাবার খেয়ে তারা যেন ঘরের ভিতরে থাকে। বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় রেকর্ড প্রায় 8,000 মানুষ প্রাণ হারালেন করোনা ভাইরাসে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে 85,000 মানুষের শরীরে। সবচেয়ে বেশি সংক্রমণ আর মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। ফ্রান্সে প্রাণহানি বাড়লেও ইউরোপের অন্যান্য দেশে মৃত্যু কমে আসায় শিথিল হতে শুরু করেছে লকডাউন নিষেধাজ্ঞা। সব মিলিয়ে করোনায় মৃত্যু 1,36,000 ছাড়ালো, আক্রান্ত 21 লাখের বেশি।
ক্ষুদ্র করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের চিকিৎসকদের ভাবা হচ্ছে সম্মুখ যোদ্ধা, কিন্তু আপনারা কি কখনো যুদ্ধের ময়দানে সেনাদের অস্ত্র গোলাবারুদ ছাড়া পাঠান? তাহলে ডাক্তারদের ক্ষেত্রে কেন এই অবহেলা? যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণ হারানো অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মীর একজন এই কিশোরীর মা। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক মাধবী আয়া কাজ করতেন নিউ ইয়র্কের উডহল হাসপাতালে। সেখানেই আক্রান্ত হন তিনি। মাঝে যুক্তরাষ্ট্রে কোভিড-19-এর প্রাণহানি কিছুটা কমলেও গেল দুদিনে ফের বিপরীত চিত্র। এমনকি নতুন মৃত্যু ভেঙেছে আগের রেকর্ড। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পার হয়ে এসেছে যুক্তরাষ্ট্র, কমেছে হাসপাতালে নতুন রোগী ভর্তি। ভাইরাসের বিরুদ্ধে আমাদের আগ্রাসী পদক্ষেপ ধীরে হলেও কাজ করছে, অধৈর্য হলে চলবে না। আশার কথা হলো নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকায় কমছে নতুন সংক্রমণ, অন্যান্য রাজ্যেও পরিস্থিতির উন্নতির দিকে। লড়াইটা চালু থাকবে, তবে মহামারীর সবচেয়ে ভয়াবহ রূপ দেখে ফেলেছে যুক্তরাষ্ট্র। হাসপাতালে রোগী ভর্তি কমায় জীবনযাত্রা স্বাভাবিক করতে যেন আর তর সইছে না ডোনাল্ড ট্রাম্পের। দ্রুত খেলাধুলা শুরুর তাগিদ তার। প্রাণহানি কিছুটা কমায় লকডাউন শিথিলের পদক্ষেপ নিচ্ছে ইউরোপের অনেক দেশও। ফ্রান্স ও ব্রিটেন বাদে মহাদেশটির অন্যান্য দেশে কমতে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যু। সে কারণে ধাপে ধাপে বিধিনিষেধ প্রত্যাহারের পরিকল্পনা অনেকের। চিকিৎসা কর্মীদের কারণেই মহামারী অবস্থা থেকে একটি স্থিতিশীল পরিবেশে এসে দাঁড়াতে পেরেছে ইউরোপ। তবে মে মাসের ৩ তারিখ পর্যন্ত বহাল থাকবে বিধিনিষেধ। করোনা প্রতিরোধক শিষ্টাচার মানতে হবে। আশা করছি আগামী মাসের শুরুতেই খুলতে পারবো শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা। করোনা ভাইরাসের উৎসস্থল চীন হলেও মৃত্যু, সংক্রমণ সবই বেশি পশ্চিমা বিশ্বে। বিস্তার ঠেকাতে প্রায় ২ মাস ধরে অচল অবস্থা ইউরোপ, আমেরিকায়। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আরও ৪ বাংলাদেশের মৃত্যু হলো। সব মিলিয়ে দেশটিতে প্রবাসীদের প্রাণহানি দাঁড়ালো ১৪৬ জনে। নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন এক নারীও। সবার বয়সী ৫০ থেকে ৬০ বছরের বেশি। মৃত নারীর স্বামীও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। বাংলাদেশ সোসাইটির হিসাব অনুসারে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা যাওয়া প্রবাসীদের মধ্যে ১৩৩ জনই নিউ ইয়র্কের বাসিন্দা। এখনও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে। লকডাউনের মধ্যেই বকেয়া বেতনের দাবিতে উত্তরা ও বিমানবন্দরের সামনের সড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকায় অবস্থান নেয় গাজীপুর থেকে আসা শ্রমিকরা। এছাড়া বিমানবন্দরের সামনের সড়কে অবস্থান নেয় আরও 4টি গার্মেন্টসের শ্রমিকরা। তাদের দাবি নানা সময় আশ্বাস দিলেও বকেয়া বেতন পরিশোধ করছে না মালিকপক্ষ। এখন বেতন না পাওয়ায় মানবেতর জীবন কাটছে তাদের। সকালে উত্তরা এলাকায় রাস্তা অবরোধ করা নিয়ে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। আজকে আমাদের বেতন দেওয়ার তারিখ, গেছি গেটে তালা মারা, প্রশাসনের লোক যায়, প্রশাসনের লোকও কোনো কিছু বলতেছে না। এই করোনা ভাইরাসের জন্য বাবা মা আমাদেরকে বাড়িতে আশ্রয় দিতেছে না, বলতেছে শহরে পড়ে থাকো, কিন্তু আমরা শহরে যে পড়ে আছি আমাদের খাবার কে দিবে, আমাদের রুম ভাড়া কে দিবে? নারায়ণগঞ্জ ও গাজীপুরের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকাল থেকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। তাদের অভিযোগ, চান্দনার ইলিবাট কারখানা তাদের মার্চ মাসের বেতন ভাতা এখনও পরিশোধ করেনি। করোনা ছুটিতে তাই অভাবে দিন কাটছে পোশাক শ্রমিক পরিবারগুলোর। বেতন ও মজুরির দাবিতে বিক্ষোভ হয়েছে শ্রীপুর, ভবানীপুর, টঙ্গী ও গাজীপুরের অনেক কারখানায়। শ্রমিকদের অবরোধে সড়কে আটকা পড়ে জরুরি পণ্যবাহী গাড়ি। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপটদি এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা। পুলিশ জানায় 4 মাসের বকেয়া পাওনা ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে 2টি পোশাক কারখানার শ্রমিকরা। এই সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মালিকপক্ষের সাথে কথা বলে 21 এপ্রিলের মধ্যে বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কেউ আধা পেট, কারো বা সে সুযোগও মেলে না। করোনা সংকটের দিনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে নিদ্রাহীন সেবা দিয়ে যাচ্ছেন এক শ্রেণীর যোদ্ধা।
মানব সেবার প্রতিদানে স্বীকৃতি বা সহযোগিতা তো পাচ্ছেনই না, উল্টো নানা বঞ্চনা ও হয়রানি কপালে জুটছে তাদের। বলছি রোগী পরিবহনের নিরাপদ বাহন রাজধানীর অ্যাম্বুলেন্স চালকদের কথা। করোনার দিনে সেসব অ্যাম্বুলেন্স চালকদের দুঃখগাথা জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। যেখানে সেখানে দাঁড়ানোর সুযোগ নেই, তাই নির্জন জায়গায় অ্যাম্বুলেন্স রেখে জিরিয়ে নিচ্ছেন কাইয়ুম আর তার সহযোগী। আপনার এটা কি করোনা সাসপেক্টেড? আচ্ছা ঠিক আছে, আপনার পেশেন্টের নাম, পেশেন্টের বয়স আর লোকেশনটা আমাকে একটু মেসেজ করে দেন, আমরা চলে আসতেছি এখনই। তবে বিশ্রাম আর নেওয়া হয় না, রোগীর খবর এলেই ছুটতে হয় ঢাকার রাস্তায়। ভাড়ায় চড়া অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত রোগীদের নিয়ে পৌঁছে দেন হাসপাতালে। অ্যাম্বুলেন্স দাঁড়া করাইছি, বলে যে সামনে যান, আপনি সামনের দিকে আগাই যান। বললাম যে ভাই একটু পানি খাবো, বলে যে পানি নাই আমাদের এখানে, আপনারা সামনের দিকে আগান। এটা হচ্ছে পানি খাওয়ার কথা বলছি, পানির অপর নাম তো জীবন, আমার তো জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। রোগী নিতে যাওয়ার আগে ও পরে অ্যাম্বুলেন্স জীবাণুমুক্ত করতে হয়, তবে সেই কাজটি এখন অনেক কঠিন হয়ে পড়েছে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে। প্রতিদিন যে পরিমাণ ফোন আসতেছে, আমিও পর্যাপ্ত পরিমাণ সার্ভিস দিতে পারতেছি না। রেস্ট নেওয়ার মতো সময় পাইতেছি না। অ্যাম্বুলেন্স বেশিরভাগ অ্যাম্বুলেন্সের ড্রাইভার চলে গেছে, আর অ্যাম্বুলেন্সটা সংকট, ওই সংকটটা মানে আমাদের উপরে প্রেশার পড়তেছে বেশি, আর রুগীরও চাপ বেশি এখন। হাসপাতালে নেয়ার সময় করোনা আক্রান্ত রোগীর সাথে থাকে না কোনো আত্মীয় স্বজন, কখনো বাসাতেই মৃত্যু হয় রোগীর। তখন সেই মরদেহও নামাতে হয় চালকদেরকেই। একটা লাশ তো আপনার নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এখন আমাদের দুইজনের পক্ষে তো একটা লাশ নামানো সম্ভব না 4 তলা থেকে। পরে এই লাশটা আমাদের আরেকটা টিম মেম্বার এনে আমরা কাঁধে করে লাশ নামাইছি, একটা করোনা ডেড বডি আমরা কাঁধে করে লাশ নামাইছি। এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হচ্ছে। একটু ধরেন, একজন ধরেন, পারতেছে না তো। রোগী নিতে গিয়ে পালিয়ে গেছেন অ্যাম্বুলেন্স চালক, এমন ঘটনাও ঘটছে প্রায়। তবে নানা প্রতিবন্ধকতার পরও চ্যালেঞ্জিং এই কাজটি নিজ তাগিদে করছেন অনেকেই। দিনরাত তৎপর সেবামূলক সংস্থাগুলো। সাহসী কর্মীরা কাজ করে যাচ্ছিল এতদিন, তারাও কিন্তু এখন একটু কেমন জানি হয়ে উঠছে ভিতরে ভিতরে, যে আমাদের যদি সমাজ অ্যাকসেপ্ট না করে আমরা কাদের ভরসা বা কাদেরকে সামনে রেখে কাজগুলো করব। আমাকে বাসা থেকে হুমকি দিতেছে, বাসা থাকতে পারবো না, তুমি অ্যাম্বুলেন্স চালাইতে পারবো না, যদি অ্যাম্বুলেন্স চালাও তাহলে বাসা থেকে বের করে দিব। আমাদের মানুষ, দেশের মানুষ একজনের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। আমরা যেমন মানুষের বন্ধু হয়েছি, এরকম বন্ধু হন আপনারা সবাই। খ্যাতনামা হাসপাতাল অথবা সরকারি বিভিন্ন সংস্থার অ্যাম্বুলেন্স থাকলেও করোনা রোগী আনা নেওয়ার ক্ষেত্রে তাদের দেখা মিলছে না। অন্যদিকে কোনো প্রণোদনা না থাকলেও করোনা আক্রান্ত রোগীদের বহন করে অনন্য নজির রাখছেন অ্যাম্বুলেন্স চালকরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঘরে থাকার নির্দেশনা মানছেন না রাজধানীর অনেকেই। সাধারণ ছুটির সাথে বাইরে বেরোনোর প্রবণতাও বাড়ছে। প্রধান সড়কে মানুষ ও যানবাহনের সংখ্যা বেশি, চলাচল নিয়ন্ত্রণে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকলেও খুব একটা কাজে আসছে না। সবচাইতে নাজুক অবস্থা লকডাউন এলাকাগুলোর, দীর্ঘদিনের ভোগান্তিতে পড়েছেন তারা। নিষেধাজ্ঞা তোয়াক্কা করছে না নগরবাসী, কারণ অকারণ খুশি মন, পথের সাথেই যেন স্বস্তি। যদিও পৃথিবীর সব তাবর জ্ঞানী গুণী বিদগ্ধজন সবাই বলছেন ঘরই নিরাপদ, যত পারুন দূরে দূরে থাকুন। কিন্তু কে শোনে হিত উপদেশ? বুঝিয়ে কিংবা শাসিয়ে সেই জরুরি কাজটি করছেন সেনাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যখন পুলিশ আসে তখন সবাই কিন্তু চলে যায়, আমরাও চলে যাই। পুলিশ চলে গেলে আবার জায়গায় যদি 2-4 জন কনস্টেবল যদি জায়গায় রেখা দিত তাইলে ভালো হতো অনেক। জাহিদুল আমার ফ্রেন্ডের সাথে দেখা হলো, তার কথাবার্তা বলতেছে যে একজন আসতেছে দেখা করার জন্য। অদৃশ্য ঘাতক করোনা ভাইরাসের থাবা বিস্তৃত হচ্ছে প্রতিনিয়ত। সবচেয়ে আক্রান্ত রাজধানী ঢাকাতেই, আর সেই শহরের যেই এলাকাগুলো হটস্পট বলে পরিচিত, সেই মিরপুর মোহাম্মদপুরেও ভয় ডর লাগামহীন বাসিন্দারা। একই চিত্র পুরান ঢাকাতেও। এসব এলাকার লকডাউন অংশের বাসিন্দারা তাদের ভোগান্তির বিষয়টি তুলে ধরলেন। বেতন করে পাচ্ছি না, ঠিক মতন পেশেন্ট আসে না, এবং খাদ্য খাবারে অসুবিধা হচ্ছে। বাসা আছে, একটা বাসা বাড়িতে হারিয়ে ধুইতে যেতাম, ওইখানে দিয়া বন্ধ করাইয়া বাসা আছি। গরিব মানুষ এমনি না খায়, লাস্টে বাজারে রাস্তা নামবে, আর কি করবে? এটা করা তো আর কিছু নাই। 12 ফিট বাই 10 ফিট একটি রুমের মধ্যে অন্ততপক্ষে 4-5 জন লোক থাকে। খুব বেশি সময় এই ঘরে আবদ্ধ থাকা মানুষের পক্ষে সম্ভব হয় না। শুধু বাসাবাড়ি বা এলাকা নয়, লকডাউনে রাজধানীর বেসরকারি বেশ কয়েকটি হাসপাতালও। 2 চিকিৎসক সহ 11 জন নিয়ে লকডাউন মগবাজারের ইনসাফ আলবারাকা কিডনি হাসপাতাল। 11 জন আক্রান্ত, ওরা আমাদের এখানে কোয়ারেন্টাইনে আছে।
আর আমরা অল্প সংখ্যক লোক জাস্ট হসপিটালে যতটুকু প্রয়োজন সেগুলো সার্ভিস দিচ্ছি আর কি। তবে যারা কোনো কারণ ছাড়াই বাইরে বের হচ্ছেন তাদের সতর্ক করার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থাও নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যেসব বাড়ির মালিক ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি। বলেন, এই সংকটময় সময়ে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে দেশবাসীর সেবা করছেন। তাদের সঙ্গে খারাপ আচরণ আইনিভাবে অপরাধ। কেউ যদি এই আইনের লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। ইকবাল মাহমুদ বলেন, এরপরও যদি কোনো বাড়ির মালিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো ব্যক্তিকে বাড়ি ছাড়ার কথা বলেন বা বাড়ি ছাড়তে বাধ্য করেন, তাহলে দুদক আইন অনুযায়ী এসব বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে। করোনায় মাথা ব্যথার কারণ হয়ে উঠছে কাঁচা বাজার থেকে আনা শাকসবজি, ফলমূল। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে মাস্ক, গ্লাভস পরে দূরত্ব মেনে কেনাকাটা সারলে ঝুঁকি কম হবে, আর পণ্য বাসায় এনেই ট্যাপের স্বাভাবিক পানিতে ধুলে চলে যাবে বেশিরভাগ জীবাণু। তবে কাজগুলো করতে হবে নিষ্ঠার সাথে। কাঁচা বাজারে গা ঘেঁষে দাঁড়ানোর অভ্যেস পুরনো। ঢাকার বাজারগুলোতে এখনো মানা হচ্ছে না দূরত্ব। খালি হাতেই টাকা দেওয়া নেওয়া চলছে। দোকানদারের হাত থেকে সবজির ব্যাগ উঠে আসছে ক্রেতার হাতে, সেখান থেকে বাসায়। বারবার বলা হচ্ছে, বাজার করতে গেলে অবশ্যই পরতে হবে মাস্ক, হাতে হ্যান্ড গ্লাভস। বাজারে প্রবেশের সময় বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। সুস্থ থাকতে হলে সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। চিকিৎসকরা বলছেন, বাজার করতেই হয়, তবে দূরত্ব নিয়ে অবহেলার সুযোগ নেই। একটা পথে বাজারে ঢুকবেন, অন্য পথ দিয়ে বের হয়ে আসবেন এবং সব সময় খেয়াল করবেন আপনার সাথে আরেকজনের দূরত্ব যাতে ন্যূনতম 3 ফুটের বেশি হয়। এবং আপনি যদি কোথাও অনাহুত ভিড় দেখেন, সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বাজার করার প্রয়োজন নেই। এটা যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। বাজারগুলো নিয়ে বাসায় ঢোকার আগে যথারীতি নিজেকে পরিচ্ছন্ন হতে হবে আগে। এরপর ট্যাপের স্বাভাবিক পানিতে সবজি ধুয়ে নিতে হবে। তাতেই 90 থেকে 99% জীবাণু চলে যাবে। রান্নার সময় যে তাপমাত্রা থাকে তাতেই দূর হয় করোনা ভাইরাস। এর মধ্যে সবজির ঝুড়ি জীবাণুনাশক দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। আপনি যদি একটা বড় পাত্রের মধ্যে কিছু অল্প লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার খাবারটা আরও বেশি নিরাপদ হতে পারে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে, যিনি এটি প্রসেস করছেন, যিনি হাত দিয়ে ধরছেন, তিনি ধরার পূর্বে অবশ্যই 20 সেকেন্ড ভালোভাবে হাতটাকে পরিষ্কার করবেন এবং ধরার পর আবারও তাকে 20 সেকেন্ড ভালোভাবে হাতটি পরিষ্কার করে নিতে হবে। কেবল বাজার নয়, বাজারের ব্যাগও সাবান পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কারের পরামর্শ চিকিৎসকদের। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে একের পর এক করোনা রোগী শনাক্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে জনমনে। এই অবস্থায় টেস্ট আরও বাড়ানো এবং কিট সংকট দূর করার দাবি সবার। এদিকে চট্টগ্রামে সাতকানিয়া ও লোহাগাড়া এই দুটি উপজেলা লকডাউন করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান ও তল্লাশি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল কয়েকদিন ধরে চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নগরী ছাড়াও সাতকানিয়া, আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী এবং সীতাকুণ্ড উপজেলায় শনাক্ত হয়েছে করোনা রোগী। এই অবস্থায় উদ্বেগ আতঙ্ক বাড়ছে জনমনে। রোগীর সংখ্যা বাড়তেছে, হ্যাঁ, তখন তো সবাই আতঙ্কিত এমনিতেই হই, বুঝলেন না? আমরা সবাই অসম্ভব আতঙ্কে আছি। কারণ উন্নত দেশগুলো তো ওদের এত ভালো সাপোর্ট থাকার পরও ওরা কাজ করতে পারছে না। এটা দূরত্ব, সামাজিক দূরত্ব যদি না মানে চলে, এটা বাড়তে থাকবে। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে বাংলাদেশ। এ মুহূর্তে টেস্ট বাড়ানোর কোনো বিকল্প নেই। খুব বেশি করে স্যাম্পল নিতে পারি এবং পাড়ায় পাড়ায় যদি স্যাম্পল কালেকশন করতে পারি, যারা সন্দেহভাজন রোগী তাদেরকে আইডেন্টিফাই করতে পারি, টেস্টের কোনো বিকল্প নাই, তাহলে আমরা তাদেরকে আমাদের চিকিৎসার আওতায় আনতে পারবো। চট্টগ্রামে বর্তমানে করোনা পরীক্ষা হচ্ছে মাত্র এক জায়গায়। খুব দ্রুত এই সংখ্যা বাড়ানো ও কিটসহ সরঞ্জামের অপ্রতুলতা দূর করার দাবি চিকিৎসকদের। আমরা আশা করছি এই সপ্তাহেই চট্টগ্রাম মেডিকেল কলেজে দ্বিতীয় পরীক্ষা কেন্দ্রটা স্থাপিত হবে। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে সেখানে PCR মেশিন আছে, তাদের মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে। আমরা সেখানেও আরেকটি ল্যাব প্রতিষ্ঠা করতে পারি। এদিকে বেতনের দাবিতে আজও সড়কে নেমেছেন পোশাক কারখানা শ্রমিকরা। আগ্রাবাদে ফ্রাঙ্ক অ্যাপারেলস নামে পোশাক কারখানার কয়েকশো শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করেন।
আজকে যদি আমাদেরকে একটা ডেট দিত বা 2 দিন পরে বা 3 দিন পরে আমরা এসে টাকাটা নিয়ে যেতাম। এরা বলতেছে যে 25 তারিখের পরে সিদ্ধান্ত নিবে। জমিদার তো বুঝতেছে না যে আমাদেরকে মালিকের বেতন দিচ্ছে, এখন আমরা সকাল থেকে গিয়ে দাঁড়িয়ে রয়েছি বেতনের জন্য। সড়ক, অলিগলি ও চেকপোস্টে তল্লাশি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নিজেদের নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি পড়ায় বিপাকে আছেন তারাও। পুলিশের নিরাপত্তার জন্য সার্বিক আমরা চেষ্টা করছি, তারপর এই লজিস্টিক আমরা আরও কীভাবে বাড়াতে পারি সেগুলো আমরা পরিকল্পনা আমরা এখানে নিচ্ছি। এদিকে চট্টগ্রামে করোনা বিস্তারের ক্লাস্টার এলাকা চিহ্নিত হওয়ায় সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করেছে প্রশাসন। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোভিড-19 রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল, কিন্তু সেখানে নেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, যার ফলে বিঘ্নিত হতে পারে ভেন্টিলেটর সহ আইসিইউ সেবা। ঘাটতি আছে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী আর দরকারি রোগ নিরূপণ যন্ত্রের। এমনকি স্বাস্থ্যকর্মীদের খাবার আর সঙ্গ নিরোধের স্থান নিয়েও আছে সংকট। বিস্তারিত মেহেরুল সুজনের প্রতিবেদনে। শুধু 12টি সাধারণ বেড নিয়ে সপ্তাহ 3 আগে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চালু করা হয় করোনা আইসোলেশন ইউনিট। এরই মধ্যে এখানে ভর্তি হওয়া 19 রোগীর ভেতর একজনের করোনা শনাক্ত হয়েছে। সাধারণ বেডের সংখ্যা পর্যায়ক্রমে 125টি প্রস্তুত হলেও এখনও করোনা রোগীর চিকিৎসার জন্য জরুরি আইসিইউ বেড সম্পূর্ণ প্রস্তুত করা যায়নি। চলতি সপ্তাহে 8টি আইসিইউ বেড ও 7টি ভেন্টিলেটর পৌঁছালেও হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা না থাকায় ভরসা করতে হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের ওপর। একটা সিলিন্ডারে মাত্র 1 ঘন্টা সময় এটা অক্সিজেন সাপ্লাই দিতে পারে। 1 ঘন্টা পর রোগীর অক্সিজেন চেঞ্জ করা এটা রোগীর জন্য অনেক সময় রিস্কি হয়ে যায়। দিন দিন এই হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি এবং বহির্বিভাগে নমুনা সংগ্রহের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী আর চিকিৎসা সহায়ক যন্ত্রের ঘাটতি রয়েছে বলেও জানান এই চিকিৎসক। N95 মাস্ক এখন পর্যন্ত সাপ্লাই পায় নাই। আমরা রোগীদের যারা ভর্তি হয়ে যাচ্ছে, কিছু রোগী বেড বাউন্ড, তাদেরকে আমরা এক্সরে করার জন্য এক্সরে রুম পর্যন্ত নিতে পারি না। এখানে চিকিৎসক, নার্স, কর্মচারী মিলিয়ে পর্যায়ক্রমে রোগী সামলাচ্ছেন প্রায় 220 জনের একটি টিম। স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব শেষে কোয়ারেন্টাইনে থাকতে গিয়ে খাবার আর আবাসন নিয়েও সংকটে পড়তে হচ্ছে তাদের। কোয়ারেন্টাইনে যাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা দেখা দেবে সেটি হচ্ছে যে আমরা পর্যাপ্ত জায়গা পাবো না। সেক্ষেত্রে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আমাদের রাজধানীতে, সেরকম সিদ্ধান্ত আমার মনে হয় আমাদের প্রত্যেকটি জেলা শহরে নেওয়া উচিত। সিভিল সার্জন বলছেন আইসোলেশন ইউনিটের বিদ্যমান ঘাটতি পূরণে তারা চেষ্টা করছেন। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই না থাকার কারণে শুধু গ্যাস সিলিন্ডার দিয়ে দীর্ঘক্ষণ রোগীকে আইসিইউ সেবা দেওয়া সম্ভব নয়। এই জন্য আমরা এই কমিটির মাধ্যমে আমরা আলোচনা করে একটা আমরা সিদ্ধান্ত বা সমাধানের পথ নির্ধারণ করব। এই হাসপাতাল ছাড়াও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, TMSS মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার 11টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে আরও 90টি আইসোলেশন বেড প্রস্তুত করার কাজ চলছে। চিকিৎসকরা বলছেন এই অঞ্চলে করোনার সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগে যদি এই হাসপাতালটি সম্পূর্ণ প্রস্তুত করা না যায়, তাহলে উত্তর জনপদে করোনার সংক্রমণ ঠেকানো বেশ মুশকিল হয়ে যাবে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থ সহায়তা বন্ধ ঘোষণায় শুরু হয়েছে তোলপাড়। এতে করোনার বিরুদ্ধে বিশ্বজুড়ে চলা লড়াই বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা অনেকের। মহামারীর এমন সময়ে দোষারোপ বাদ দিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা বলেছে WHO। সংস্থাটির পাশে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের দেশগুলো। পুরো বিশ্ব যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত, তখন মার্কিন প্রেসিডেন্ট নেমেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে। তার অভিযোগ, চীনের ভুল তথ্য বিশ্বাস করে বিশ্বকে বিভ্রান্ত করেছে সংস্থাটি। যদিও চীন বলছে ট্রাম্প নিজেই আছেন বিভ্রান্তির মধ্যে। যুক্তরাষ্ট্রের এমন আচরণে চীন ক্ষুব্ধ, উদ্বিগ্ন। সারা বিশ্ব যখন ভাইরাসে বিপর্যস্ত, তখন কার্যকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তখন সংস্থাটির সাথে চীনকে জড়িয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নেতার এমন মন্তব্য নিন্দাজনক। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা 1948 সালে পথ চলা শুরু WHO-র।
মূলত 194 সদস্য দেশের অনুদান আর সহায়তায় পরিচালিত হয় সংস্থাটি। সবচেয়ে বেশি প্রায় $6 কোটি অনুদান দেয় যুক্তরাষ্ট্র। শুধু এ অর্থের জন্যই নয়, WHO উদ্বিগ্ন মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের এমন সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য বিবৃতি নিয়েও এ মুহূর্তে বিভক্তি না ছড়ানোর আহ্বান তাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু যুক্তরাষ্ট্র, তারা সিদ্ধান্ত পাল্টাবে বলেই আমার প্রত্যাশা। তবে এই সংকটকালে প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট বন্ধের ঘোষণায় দুঃখ প্রকাশ করছি। তিনি কেন বুঝতে পারছেন না আমাদের মধ্যে ফাটল ধরলেই আরও বেশি বিস্তার ঘটাবে করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্র নাখোশ হলেও WHOর ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই ইউরোপের দেশগুলোর। সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছে তারা। এই যুদ্ধের অগ্রসর এবং সবচেয়ে প্রয়োজনীয় যোদ্ধা হলেন চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকরা। বিশ্বজুড়ে তাদের সমন্বয়কারী সবচেয়ে কার্যকর এবং বৃহৎ সংস্থা WHO। এই সংস্থা ছাড়া করোনা পরিস্থিতি মোকাবেলা করা প্রায় অসম্ভব হতো আমাদের জন্য। এর আগে বিশ্ব বাণিজ্য সংস্থা এবং ইউনেস্কো থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এই ছিল করোনা আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।